প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি রূপকথার রাতে। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য। রূপকথার রাত আমার যেমন প্রিয়, এনটিভি যেমন প্রিয় জায়গা, প্রিয় অনুষ্ঠান রূপকথার রাত, তেমনি আমি জানি আপনারা অপেক্ষা করে থাকেন সারা সপ্তাহ জুড়ে রূপকথার রাতে চমৎকার সময় কাটানোর জন্য। এই যেমন ধরুন আজকে শারীরিকভাবে খানিকটা অসুস্থ হলেও রূপকথার রাতে এসে এনটিভিতে এসে আপনাদের সাথে চমৎকার সময় কাটানোর লোভটা কিন্তু আমি একদমই ছাড়তে পারি না। তাই চলে এসেছি নিয়মের বাইরে না গিয়ে। আর আমি জানি পুরো আয়োজন জুড়ে আপনারা থাকবেন আমাদের সাথে। তবুও মনে করে দিই, স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, আমাদের সাথে কানেক্টেড হতে ভুলবেন না। ফোনে কানেক্টেড হয়ে যাদের সাথে কথা বলবেন তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে রূপকথার রাতে দুটো বিষয়ের চমৎকার মেলবন্ধন আমরা সৃষ্টি করা বা তৈরি করার চেষ্টা করেছি। আর সেই বিষয় দুটো হলো নৃত্য এবং সঙ্গীত। একজন গানের মানুষ এবং একজন নাচের মানুষ, দুজনই ভীষণ গুণী মানুষ এবং নাচের ভুবন, গানের ভুবনকে সমৃদ্ধ করার ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশের ইতিহাসে তাদের অবদান আছে। প্রথমে যাকে পরিচয় করিয়ে দিচ্ছি, তিনি আধুনিক গান এবং চলচ্চিত্রের গান দিয়ে আমাদের কাছে ভীষণ প্রিয় জায়গা করে নিয়েছেন। চলচ্চিত্রের গানের যদি আমি সংখ্যা বলি তাহলে 450টির অধিক গানে তিনি কণ্ঠ দিয়েছেন চলচ্চিত্রের ক্ষেত্রে। 35টি ভাষায়, বিশ্বের 35টি ভাষায় তিনি গান করেছেন। ছুটে বেরিয়েছেন বিশ্বের এই দেশ থেকে ওই দেশে, 38টি দেশ ভ্রমণ করেছেন তার গান নিয়ে। শ্রদ্ধেয় আবিদা সুলতানা আছেন আমাদের সাথে। অনেক অনেক স্বাগত রূপকথার রাতে। তোমাকে ধন্যবাদ লাবণ্য এখানে আমাকে ডাকবার জন্য। সেই সাথে বলছিলাম না যে নৃত্য ভুবনের আরও একজন গুণী শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছি। 2007 সালে দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে নৃত্য পরিচালক হিসেবে অবদান রাখায় তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ছুটে বেরিয়েছেন একইভাবে বিশ্বের এই দেশ থেকে ওই দেশে তার নৃত্যশৈলী নিয়ে। ভ্রমণ করেছেন 50টির অধিক দেশ। শ্রদ্ধেয় নৃত্য পরিচালক কবিরুল ইসলাম রতন আছেন আমাদের সাথে। অনেক অনেক স্বাগত রূপকথার রাতে। তোমাকেও স্বাগত জানাচ্ছি, এনটিভিকেও ধন্যবাদ জানাচ্ছি। আর আমি সবচেয়ে আনন্দিত, আমার শ্রদ্ধেয় এবং আমার বড় বোন, আমার দীর্ঘদিনের পথ চলার সঙ্গী, আমার শ্রদ্ধেয় আবিদা আপা আজকে আমার সাথে আছেন। তুমি আছো আমাদের প্রিয় লাবণ্য, খুব ভালো লাগছে। দুজন গুণী শিল্পীকে একসাথে পেয়ে আমরা ভীষণ আনন্দিত। প্রথমেই আমি বিজয়ের মাসে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ, তোমাকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। যারা দেখছেন সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আপা, যেহেতু আপনাকে পেয়েছি, বিজয়ের মাস, শুরুটা একটু দেশের গানের সুরে হোক না? আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই দেশের গান একটা গাইবো। সামনে যেহেতু আমাদের বিজয় দিবস, আমি একটা আলাউদ্দিন আলীর কম্পোজিশন করছি। জি জি। অবাক চোখে চেয়ে দেখে তন্দ্রা ভেঙে রবি, মাটির গড়া বসুন্ধরা নাকি কোনো ছবি। আহা সূর্যটাকে বলল ডেকে নদ নদী আর গ্রাম, আমার বাংলাদেশের নাম, আমার জন্মভূমির নাম। বিশ্বভুবন জুড়ে কোথাও দেখিনি রে রাখা মধুর প্রতিচ্ছবি অনন্তকাল ধরে। আহা সূর্য বলে সূর্যমুখের নয়নে দেখলাম লেখা একটি শুধু নাম, আমার বাংলাদেশের নাম। অনেক ধন্যবাদ। আমি শুরুতে বলছিলাম না যে আমাদের সমৃদ্ধ হওয়ার ক্ষেত্রে এই দুজন শিল্পীর অবদান আছে। আপনাদের তো অনেক অনেক স্মৃতি এবং আমার মনে হচ্ছে যে আজকের আমাদের পুরো গল্প জুড়ে অনেক গুণী মানুষের নাম চলে আসবে। শুরুতেই কিন্তু শ্রদ্ধেয় আলাউদ্দিন আলীর নাম চলে এলো, যাকে আমরা রিসেন্ট সময়েই হারিয়েছি। পরপারে পাড়ি জমিয়েছেন তিনি। আমার কাছে মনে হয় যে আলাউদ্দিন আলী মানেই একটা ম্যাজিক, জাদুর মতো। কিভাবে আমি বুঝি না। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, উনি সুর করতে পারেন, আবার শেষ করোনা শুরুতে খেলা নাকি তার সৃষ্টি। আবার নৃত্যনাট্য মানে আমার কম্পোজিশন করেছে। আমার বিখ্যাত মহুয়া নৃত্যনাট্যের ডিরেকশন কিন্তু আলাউদ্দিন আলীর, অসাধারণ করেছে। যেহেতু দুজনকে একসাথে পেয়েছি, মহুয়া নিয়ে একটা গল্প আছে আমি ভুল না করলে, এবং সেটা দেশের বাইরেই, রাশিয়াতে সম্ভবত। আমি একটু বলে দিই দর্শকদের জন্য। আচ্ছা, আমি তার আগে একটু তোমাকে বলতে চাই, সেটা হচ্ছে আমরা একটু শুরুতেই বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাবো। আমরা এবছরই আমাদের গুণী কিছু মানুষকে হারিয়েছি। যেমন একদমই সদ্য হারালাম আমরা আমাদের শ্রদ্ধেয় পাপিয়া সারোয়ার,
পাপিয়াদিকে হারালাম, সাদি মোহাম্মদকে হারালাম। আমাদের গুণী একজন নৃত্যশিল্পী খুলনার অগোচরে চলে গেলেন অসুস্থ হয়ে, ডলি রহমান, এবং আরো অনেকেই চলে গেছেন। তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমাদের পক্ষ থেকে, এবং তাদের পরপারের জীবনের শান্তি কামনা করছি। আর চাই যারা আছেন তারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘ জীবন বেঁচে থাকুন। নিশ্চয়ই। আর আমরা বিশ্বাস করি যে ভালো কাজ যারা করে গেছেন তাদের কখনো মৃত্যু হয় না, ভালো কাজ তাদেরকে বাঁচিয়ে রাখে। সেটা ঠিক। যে প্রসঙ্গে গিয়েছিলাম যে অনেক গুণী মানুষের নাম চলে আসবে, শ্রদ্ধেয় আলাউদ্দিন আলীর কম্পোজিশন আপনি বললেন, আমি শুনেছি শ্রদ্ধেয় আবিদা সুলতানা আপা এবং শ্রদ্ধেয় সুবীর নন্দী আরও এক গুণী শিল্পী যিনি পরপারে পাড়ি জমিয়েছেন, তারা লাইভ গান করেছেন। আপনি শ্রদ্ধেয় নিপা ম্যাম, শিবলি স্যার পারফর্ম করেছেন। বহু জায়গায় করেছি আমরা। এটা তুমি ভাবতে পারো যে মস্কোতে না, আমরা আসলে বেশ অনেক জায়গায় করেছি, লাইভ করেছি আমরা লাইভ। স্টেজে। হ্যাঁ, এটা তো বিয়ন্ড ইমাজিনেশন, যে অনেক বড় মঞ্চ, সেখানে আমরা এক পাশে নিচে চাদর বিছিয়ে, আমি, সুবিরদা, ইন্দ্রমোহন রাজবংশী, আর কে ছিল আমাদের শিল্পকলা একাডেমির কিরণ চন্দ্র রয় এবং শিল্পকলা একাডেমির এক ঝাঁক মিউজিশিয়ান, একদম পুরোটাই লাইভ। আমরা মাসের পর মাস আমরা গান করছি আর ওর স্টেজে আমরা পারফরমেন্স করছি, নৃত্যনাট্য হচ্ছে। এটা ভাবার বাইরে, এরকম কখনো হয়। আর দেখছি কি মানে মহুয়ার গল্পটা তো জানো, জি। তো শেষে যখন শেষ হয়ে গেল, সব বিদেশিরা তো বেশি ছিল, রাশিয়ানরা বেশি ছিল। এক মানে বয়স্ক মহিলা, চুল সমস্ত পাকা, মনে আছে আমরা গিয়ে দেখলাম যে সে কাঁদছে বসে বসে, মানে শেষ দৃশ্যটাও সহ্য করতে পারেনি, বিষ খেয়ে মারা গেল। হ্যাঁ, যেহেতু বিয়োগান্তক একটি ঘটনা, ও কাঁদছিল। ওনার কিন্তু ভাষা বোঝার কথা নয়, না, বাট তবুও পরিবেশনা দিয়ে আসলে তাদের হৃদয়ে আন্তর্জাতিক ভাষা, নাচটা তো একদম নাচ গান এগুলো আন্তর্জাতিক ভাষা। একেবারে এরকম অজস্র স্মৃতি আছে, আমি জানি। অজস্র। একদম যদি পেছনের দিকে চলে যাই, একটু শুরু থেকে শুরু করি, নাচের সাথে বন্ধনটা আপনার কিভাবে তৈরি হলো? আসলে আমার মা ছিলেন, আমার মা নাট্যচর্চা করতেন, উনি নাগরিকের শুরুর দিকে মেম্বার ছিলেন, আর আমার মা বাংলাদেশ বেতারে চাকরি করতেন। এবং মা আমাদের কি বলবো অনেক পুরনো অভিনেত্রী মাহমুদা খাতুন, উনি নেই, ওনারা হচ্ছেন বাংলাদেশ টেলিভিশনের একদম শুরুর দিকের শিল্পী। তো এখন হয়তো অনেকেই চিনবে না, ভুলে গেছে অনেকেই। আমাদের পুরনোদের আসলে স্মৃতি ধরে রাখার মতো কোনো ব্যবস্থাটা ওই রকম পোক্তভাবে নেই, শক্তিশালী। হ্যাঁ, তো মায়ের হাত ধরেই মা দীর্ঘদিন পথ চলেছেন, টেলিভিশন নাটক, মঞ্চ নাটক এবং অনেক ছবিতে অভিনয় করেছেন। এবং মা যাদের সাথে করেছেন তারা রানী সরকার, সুমিতা দেবী, আতিকুল হক চৌধুরী, আব্দুল্লাল মামুন এবং অসংখ্য গুণী মানুষদের সাথে উনি কাজ করেছেন, গোলাম মুস্তাফা। তো ওই সময়গুলি আসলে একদমই আমরা সব ভুলে গেছি এখন। তো মার হাত ধরেই আসলে আমার বেতারে শিশুদের কলকাকলি অনুষ্ঠান মাধ্যমেই আমার প্রথম শুরু। সেটা নাচ নয়, আবৃত্তি, ছড়া। মনে আছে? ছড়া দিয়ে ওই যে বলতো না কলকাকলি ছোটদের অনুষ্ঠান, আমি একটি ছড়া বলবো, মার হাত ধরে গেছি, মা অফিসে গেছে, নিয়ে গেছে সাথে করে, ওইভাবেই শুরু। তারপরে নাচটা ভাল লাগলো আমার আসলে সত্যিকার অর্থে জিনাত বরকতুল্লাহ এবং হাসান ইমাম, ওনাদের নাচ দেখে আমি এত আগ্রহী হয়ে গেলাম। তারপরে মা ভর্তি করে দিলেন বুলবুল ললিতকলা একাডেমি, শ্রদ্ধেয় রাইজা খানম ঝুনু, লাইলা হাসান আর অন্যান্য গুণী মানুষদের কাছে তালিম নিতে শুরু করলাম। এভাবেই ধীরে ধীরে বিভিন্ন জায়গায় শিখে তারপরে এই পথে হাঁটলাম, এখনো হাঁটছি। আর তারপরের গল্পটা তো সবাই জানে যে আপনার একদম হাত ধরেই জেনারেশনের পর জেনারেশন নৃত্যশিল্পী তৈরি হচ্ছে। খুব ভাল লাগে আসলে যখন আমার স্টুডেন্টদের দেখি যে সারা বিশ্বময়, সারা দেশময় ওরা ওদের প্রতিভার স্বাক্ষর রাখছে, ওরা অনেক বেশি উজ্জ্বল আলো ছড়াচ্ছে। আমি মানে পেছনে বসে দেখে আমি ভীষণ তৃপ্ত হই। স্টুডেন্টদের গল্পে আসবো, আপার কাছে ঘুরে আসি। আপা, আমি শুনেছি যে ছোটবেলায় কিন্তু গানের থেকে নাচের প্রতি আপনার আগ্রহ ছিল বেশি, এটা কি সত্যি? এটা সত্যি ছিল। সেখান থেকে কিভাবে আমরা আবিদা সুলতানাকে পেলাম, গল্পটা কি ছিল? গানটা তো ছিলই সব সময়ের জন্য, নাচটা আমার খুব মানে আগ্রহ ছিল বেশি। তো মা খুব বোঝালেন আমাকে যে বাংলাদেশের মেয়ে, কত বেশি বয়স হলে তো আর নাচা যায় না, তারপরে বিয়ে হবে কোন কীরকম ঘরে, তারা যদি নাচতে না দেয়, গানটাই ভালো। তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ,
মা ঠিকই বলছেন, গানটাই তো, গান তো ছিলই। কিন্তু তোমার মা কিন্তু শিখা আপা অনেক প্রগতিশীল, ওরে বাবা, অসম্ভব। প্রত্যেকটা ভাই বোন গুণী। অসম্ভব। একটু বলো না ভাই বোনদের পরিচয়টা, আমরা একটু দর্শকরা শুনুক। রেবেকা সুলতানা বড় বোন, রেহানা উনি গান করেন, রেহানা সুলতানা, তারপরে উনি গিটার বাজান, তারপরে আমি, আমার পরে সালমা সুলতানা, ও তো নেই এখন এই পৃথিবীতে, ও গান গাইতো, খুব ভালো গান গাইতো। তারপর চিত্রা সুলতানা ছিল, ও গান গাইতো, ও বাচ্চাদের নিয়ে কাজ করতো, এখানেও করেছে বাচ্চাদের নিয়ে কাজ, তরঙ্গ একাডেমি ছিল একটা, এখন আমেরিকায়, ওখানেও করেছে, তরঙ্গ করেছে, ওখানে বিভিন্ন স্কুল করেছে, বাচ্চাদের নিয়ে কাজ করছে, খুব ভালো করছে ওখানে। আর তারপরে মোহাম্মদ আলী সুমন তো জব করে, আর ওর পেন্টাগনের মেইন ভোকালিস্ট। আর তারপরে তো শওকত আলী ইমন, ও তো এটা সবাই জানে। তো এইভাবেই মানে সব গান, সবাই গানেই ছিল, নাচটা আমার একটু আগ্রহ ছিল, তো পরে আমি গানেই চলে আসলাম। সকাল থেকে বড় বোন প্র্যাকটিসে বসতেন, ওইটা দেখতাম, ওটা দেখে দেখে তারপরে আমিও প্র্যাকটিস করতে শুরু করলাম, এই তো এইভাবেই। গানের আরও গল্প আছে, আমি একটু এদিকটাতে চলে আসি। স্টুডেন্টদের কথা চলে এলো যে বিশ্বব্যাপী তারা আলো ছড়াচ্ছে, কোন কোন স্টুডেন্টের জন্য আপনার ভীষণ গর্ব হয়? সবার জন্য হয়, সবার জন্য তো অবশ্যই, আলাদা কিন্তু আমি করে কিছু আসলে নাম কাকে শুনতে বলবো? চাই, না আমি কয়েকজনের নাম শুনতে চাই। প্রত্যেকেই ভালো, আসলে আলাদা করে নাম বলতে চাই না। কয়েকজনের নাম বলুন, আমি তো একজনের নাম পক্ষে এটা বলা খুব মুশকিল, আসলে তো কয়েকজনের নাম তো বলতে পারেন। সবাই না স্যার, কয়েকজনের নাম বলো না। লাবণ্য, ওটাই শুনতে যাচ্ছি। লাবণ্য না, আরো তো মানে অনেকেই তো আপনার স্টুডেন্ট, তাই না? এখন যারা খুব ভালো কাজ করছে, শুধু এখন না, আমাদের আগের যে প্রজন্ম, তাদের মধ্যেও তো অনেকে আছে আপনার স্টুডেন্ট। আমি যদি শ্রাবন্তী আপুর নাম দিয়ে শুরু করি, না গুণী শিল্পীদের নাম বলে না শেষ করা যায় না। আসলে আমরা যারা সিনিয়র, আমাদের হাত ধরে অনেক স্টুডেন্ট এসেছে। আমি বলে দিই স্যার, ঠিক আছে, মমো আপু, শ্রাবন্তী আপু, সাদিয়া ইসলাম মৌ, ওনাকে আসলে আমরা মানে সবসময় কবিরুল ইসলাম রতন এবং মৌয়ের জুটি দেখতে দেখতে ওই ব্যাপারটাতে মানে স্টুডেন্ট স্যার আমরা অনেক কাজ করেছি, আর শিখা আপার গানের সাথে এত নেচেছি আমরা, অনেক নাচ করেছি আমরা, এত স্মৃতি। আমার খালি মনে হচ্ছে যে আমার নাচ নিয়ে আজকে গল্পই করব না, শুধু শিখা আপার স্মৃতি নিয়ে কথা বলবো। আমি বলি, সবচেয়ে মজার ব্যাপার হলো, আমার একজন বন্ধু ছিল গানের, শাম্মী, ও তো মারা গেল। আমার কিন্তু সমস্ত বন্ধু বান্ধব, যা বলো, বয়সে ছোট হোক বড় হোক, এটা আমার কাছে বিবেচ্য না, বন্ধু সব কিন্তু নাচের, সবাই নাচের। আমরা এত লম্বা সময় পার করেছি, আমরা স্টেজে শোর আগে মাসের পর মাস রিহার্সাল করেছি, সেই একটা স্মৃতি। মাঝে মাঝে আমরা ট্রানজিটে বাংলাদেশে আসতাম, হ্যাঁ মাঝে মাঝে ট্রানজিটে আসতাম, সুটকেস বদলে আবার আরেক দেশে যেতাম। এই যে মাসের পর মাস নাচের রিহার্সেল, আবার গানের ব্যাপারটাও কিন্তু এরকম ছিল আগে, যে অনেক সময় না একটা গান আপনারা তৈরি করতেন, সেখানে মিউজিক ডিরেক্টর, শিল্পীরা কতবার করে টেক দিয়েছে, তো এখন এই ব্যাপারটা হারিয়ে গেল, হারিয়ে যাচ্ছে। আর আগে না কি বিখ্যাত সুরকাররা আমাদের নাচে সুর করতো, আর তোমাদের মতো ভালো শিল্পীরা সব আমাদের নাচে গান গাইতো। আমরা থেমে গেলাম বা পিছিয়ে গেলাম কি কারণে, মানে কিসের ঘাটতি দেখা গেল? পরিবর্তন রাইট, পিছিয়ে না, আমরা এগোচ্ছি, কিন্তু সময়ের সাথে যেতে হবে। তো সমস্ত পৃথিবীটাই কিন্তু এখন একটা অস্থির সময় যাচ্ছে। কিন্তু আমি না এই ব্যাপারে একটু দ্বিমত করি, যে পরিবর্তন হলেও না, মানে আমাদের যেটা প্রকৃত যেটা সংস্কৃতি, প্রকৃত যেটা সঙ্গীত নৃত্য, সেগুলো কিন্তু পরিবর্তিত হয়ে কিন্তু একটা সুন্দর একটা আকার ধারণ করা উচিত, সুন্দর একটা আকার। হ্যাঁ, সেই আকারটা বাদ দিয়ে যদি আমরা একদম পরিবর্তনটাকেই কালচারে নিয়ে আসি, যে সবকিছু অতি আধুনিকায়ন হয়ে গেল সংস্কৃতি, তাহলে কিন্তু ভালো লাগবে না। আমাদের রবীন্দ্র, নজরুল, কাজের স্থায়িত্ব ওই জায়গা থেকে মনে হলো যে আমরা পিছিয়ে যাচ্ছি। বিমূর্ত এই রাত্রি আমার, সেটা যেভাবে হৃদয় স্থান করে নিয়েছে, তাই না? বা আপনার ডিরেকশনে যদি বিদ্রোহী কেউ যারা দেখেছে, তো এই কাজগুলো কিন্তু কোনো সময় মুছে যায়নি। আপনার যত গান আছে, আমার অনেকগুলো পছন্দের গানের মধ্যে একটি হলো বিমূর্ত এই রাত্রি আমার, আর এটা শুধু আমার পছন্দের গান না, এটা দেশবাসীর পছন্দের গান। এবং এই গানের সাথে আরো একটি নাম জুড়ে আছে, শ্রদ্ধেয় ভূপেন হাজারিকা। এই গানটির সৃষ্টির গল্প আমি আপনার কাছ থেকে শুনতে চাই। ভূপেন হাজারিকার না, আরেকজন আছে শিবদাস ব্যানার্জি, আরেকজন আছে আলমগীর কবির, ওনাদের নাম একেবারে এই গানটার সাথে জড়িত।
কবির ভাই একদিন বাসায় আসলেন, তখন আমি চিনতাম না কাউকে। কত আমি সালের তখন কথা ছোট মনে আছে? ম্যাট্রিক পাস করেছি মাত্র আমি তখন। আচ্ছা, কত সাল এটা মনে হলো আছে কি? গানটা রেকর্ডিং হয়েছিল 75-এ। আচ্ছা, হ্যাঁ, গানটা তুলেছিলাম আর একটু আগে, বেশ আগে। তো কলকাতায় গেলাম আমরা 75-এ। আচ্ছা, আলমগীর ভাই বাসায় এসে বললেন যে, আমাকে বললেন যে আবিদা আছে বাসায়। আমি বারান্দায় হাঁটছিলাম, আলমগীর কবির ভাই এসেছিলেন, আর পারভেজ ভাই ছিলেন না চিত্রালিতে, উনি এসেছিলেন কবির ভাইয়ের সাথে। বললেন যে আবিদাকে ডাকো। তো আমি বললাম যে আপনি বলেন। বলে তখন ওরা বুঝে গেছে আর কি। বললেন যে তোমার বাবা আছেন? আমি বলছি হ্যাঁ। আমি বাবাকে ডেকে দিয়ে আমি ভিতরে চলে গেলাম। আমি শুনছি কি বলছে, তো শুনতে পেলাম যে কবির ভাই বললেন যে আপনার মেয়েটাকে দেন, আমি নিয়ে যাব কলকাতায়। তা আব্বা বললেন কী ব্যাপার? তখন উনি বললেন যে ওকে নিয়ে যাব, আমরা কোপ্রোডাকশন একটা ছবি হচ্ছে, সেই ছবিতে আপনার মেয়ে একটা গান গাইবে, গানটা সুর করবেন ভূপেন হাজারিকা। তো এই শুনে তো আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমি তখন মানে খুব ভয় পেয়েছি আর কি। তো তারপরে আব্বা বললেন হ্যাঁ যাবে, নিশ্চয়ই যাবে। তো তারপরে গেলাম, আমার বোন দুলাভাই গেলেন সাথে। ওখানে যাওয়ার পরের দিন ভূপেনদা আসলেন। তা আমি তখন একদম শুকনা ছিলাম, সালোয়ার কামিজ পরা, ছোটো মেয়ে। ভূপেনদা ঠিক ভরসা পাচ্ছিলেন না, আমি ওনার এক্সপ্রেশনে বুঝলাম যে উনি ভরসা পাচ্ছিলেন না। তো কী কী কথা বলছিলেন, তারপরে গানটা আমাকে দিয়ে বললেন যে দেখো তুমি এই গানটা পড়ো, আজকে পড়ে তুমি বুঝতে চেষ্টা করো, বোঝো, আমি কালকে এসে গান শেখাবো, পরশু রেকর্ডিং। তো গানটা দিয়ে গেলেন, আমি পড়েছি অনেকটা পর্যন্ত, কিন্তু কিছু বুঝি নাই আমি, জানো, বুঝতে পারিনি। কারণ তখন বিমূর্ত এই রাত্রি আমার মৌনতা সুতোয় বোনা একটি রঙিন চাদর, সেই চাদরের ভাজে ভাজে নিঃশ্বাসেরই ছোঁয়া আছে ভালোবাসা আদর। আমি এই কথাগুলো না বিমূর্ত কথাটারই মানে বুঝতে পারতাম না তখন। যাই হোক, তারপরে ওভাবেই গালামণি বুঝিয়ে দিয়েছিলেন কিছু। পরের দিন আসলেন, ভূপেনদা গানটা শিখালেন। তখন আমি না আমার ক্যারিয়ারের শুরুতে প্রচুর কোরাস গান করেছি, প্রচুর। সাবিনা আপার সাথে, রুনা আপা তখন ছিলেন না, সাবিনা আপার সাথে, জব্বার ভাইয়ের সাথে, হাদি ভাইয়ের সাথে অনেক কোরাস গান করেছি। ওনাকে আমি পাইনি। কোয়ার থাকে না গানের পেছনে, করেছিলাম, সেটা আমাকে খুব হেল্প করেছে। এগুলো খুব হেল্প করেছে। মানে ভূপেনদা গাইছেন যে লাইনগুলো গিয়ে আসছেন, আমি পটপট করে গেয়ে দিচ্ছি ওনার সাথে, কোয়ার সহ, সেকেন্ড নোট, থার্ড নোট সহ। আমি মানে ওগুলো অনেক, উনি ওটাতে খুব অবাক হয়েছিলেন। উনি ভাবতে পারেননি যে আমি তো এগুলো গেয়ে গেয়ে তখন এক্সপার্ট হয়ে গেছি। তো যাই হোক, তো উনি খুব খুশি ছিলেন। রেকর্ডিং হলো তারপরের দিন, একবার রিহার্সালে গাইলাম, একবার মাইক্রোফোনের সামনে গাইলাম, তারপরের টিকে ওকে হলো। মানে তিনবার গাইতে হয়েছে আমাকে মোটে। ওনারা বেশি গাওয়ান না, শিল্পীকে বেশি গাওয়ান না, গলা যাতে ইয়ে না হয়। তো থার্ড টাইমে ওকে হয়ে গেছে। তো উনি খুব অবাক করেন। আর ফুলের মালা এনে যার কোরাস ছিল ওদের মাইক্রোফোনের উপরে একটা, আর একটা আমার গলায় পরিয়ে দিলেন, দুটো মালা। এই গানটা জীবনে যতবার গাইতে হয়েছে, প্রথমবারের স্মৃতিটা নিশ্চয়ই কখনো ভুলবার নয়। হ্যাঁ, তাই না? সেটাই। এই গানটা তবে যখন রিমেক করেছি গানটা, তখন কিন্তু আমি বেটার গেয়েছি। প্রথমবার তো না বুঝে গেছি, আর এত নার্ভাস ছিলাম, তো সেটাই হিট করে গেছে। কিন্তু মানে ওই সময়টাকে বুঝতে পেরেছিলেন যে এই গানটি দর্শক শ্রোতাদের মনে আবিদা সুলতানার নামটি একদম স্থায়ী করে দিবে? আমি একবার রেডিওতে রিহার্সাল করছিলাম, তো রেডিওর একজন প্রডিউসার ছিলেন মনোয়ার হোসেন, উনি আমাকে ডাকলেন এরকম করে। আমি গেলাম, তো বলে তুমি এদিকে আসো। আমার হাত ধরে নিয়ে গেলেন, রেডিওর 6 নম্বর স্টুডিও ছিল তখন শাহবাগে, ওখানে রেডিও যখন ছিল 6 নম্বর স্টুডিওতে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বিরাট হল, বলে গানটা শোনো। তখন এই গানটা ছাড়লো, যখন কয়েকগুলো কানে আসছে না, আমি ছাড়লে কি আমার তখন কেমন লাগছে, বলে এটা কি, বলে এটা তুমি কি করছো, মানে ভয় পেয়ে গেছি। পরে বলে যে এত সুন্দর গান তুমি গাইলা কী করে? তারপরে গানটা শুনলাম ওখানে, এবং তখন বুঝলাম যে গানটা খুব হিট করেছে। আমি তো আগে বুঝতে পারিনি, রেডিও শোনা হতো না এত, তখন তো টেলিভিশন ছিল না, বা ফিল্মটাও দেখা হয়নি। তো গানটা খুব হিট করে গেছিলো, তখন আমি বুঝলাম। যে গানটি নিয়ে আমরা এত কথা বললাম, সেই গানটি আপনার কণ্ঠে একটু না শুনলে কিন্তু আমার ভালো লাগবে না। এই গানটা খুব ডিফিকাল্ট, তো এটা এমনি গাওয়া মানে দু লাইন। তারপরে তো বক বক করার পরে গোলাপ রাঙা সুন্দরী রাত্রিতে নীরব মনের বর্ষা আনে শ্রাবণ ভাদর
সেই বরষায় ঝড়ো ঝরে নিঃশ্বাসেরই ছোঁয়া আছে ভালোবাসা আদর বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সুতোয় বোনা একটি রঙিন চাদর। অসাধারণ অসাধারণ। এবং আমরা কিন্তু অনেকেই মানে আমরা যারা সিনিয়র আমরা অনেকেই কিন্তু এই গানের সাথে নাচের কম্পোজিশন করেছি, অনেক অনেকবার করেছি। চমৎকার কম্পোজিশন, চমৎকার একটা অভিজ্ঞতার গল্প শুনলাম। এদিকটাতে চলে আসি। দাবিদা আপার তো আরো ফেমাস গান, বিখ্যাত বিখ্যাত সব শুরু করে, তাই না? তুমি চেয়েছিলে গো জানতে, হ্যাঁ এটা তো বলো। আর তোমার এটা কি বিখ্যাত গান, হ্যাঁ খানাতর রহমান কিংবদন্তি বাংলাদেশের, ওনার সুরে কথায় গাওয়া। আল্লাহর রহমতে আমার বাংলাদেশের সমস্ত বড় 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 সুরকারের সঙ্গে কাজ করা হয়েছে। সুরকারদের স্মৃতিচারণ করব, সেই জায়গাটাতে আসবো। এদিকটা থেকে ঘুরে আসি। নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ, সেখানে সভাপতি হিসেবে আছেন শ্রদ্ধেয় লায়লা হাসান, সহসভাপতি হিসেবে আছেন শ্রদ্ধেয় লুবনা মারিয়াম, কবিরুল ইসলাম রতন, দীপা আপা সহ আরও অনেক গুণী মানুষ সেখানে সম্পৃক্ত আছেন। এবং এবছরই আমরা দেখলাম যে আন্তর্জাতিক নৃত্য দিবস নৃত্যশিল্পী ফাউন্ডেশন বাংলাদেশ 2 দিন ব্যাপী অনেক বড় আয়োজন উদযাপন করেছে। সেই সাথে আরও বেশ কিছু উদ্যোগ আমি নিতে দেখেছি নৃত্যশিল্পী ফাউন্ডেশনকে, এবং আমিও একজন সদস্য। তো বাংলাদেশ নৃত্যশিল্পী ফাউন্ডেশন কি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে কাজ করছে? আমরা আসলে বাংলাদেশের যে প্রকৃত যে সংস্কৃতি, হ্যাঁ আমাদের নিজস্ব সংস্কৃতিটাকেই আমরা চাই আমাদের একদম তৃণমূলে পৌঁছে দিতে, আর সারা বিশ্বে পৌঁছে দিতে, যেটা এখন একদমই হচ্ছে না। আর আমাদের একটা খুব সুন্দর স্বপ্ন আছে, যেটা হচ্ছে আমাদের যে একদম শেকড়ের যেই সৃষ্টিগুলো, হ্যাঁ আমাদের বাংলাদেশের বিলুপ্ত যেই নাচগুলো যেগুলো হারিয়ে গেছে, সেই ধরনের বিলুপ্ত সাংস্কৃতিক কাজগুলো, নৃত্যগুলোকে আমরা আবার ঠিক মাঠ পর্যায়ে গিয়ে ওদের কাছ থেকে একদম ট্রেনিং করে টোরে এগুলিকে আমরা একদম এনে আমাদের দর্শকের সামনে তুলে ধরে আমরা আর্কাইভে সংরক্ষণ করতে চাই। এটা একটা আমাদের খুব মানে দূরদৃষ্টি সম্পন্ন একটা উদ্যোগ এটা আছে। এছাড়াও আমাদের আরও বিভিন্ন পরিকল্পনা আছে। বিভিন্ন পরিকল্পনার ভিতরে রেগুলার তো আছে যে আমরা দিবসগুলো পালন করব, আমাদের রাষ্ট্রীয়, আমাদের পয়লা বৈশাখ বলো বা আমাদের অন্যান্য দিবসগুলি করব। আমাদের যারা আমাদের সংস্কৃতিতে অনেক অবদান রেখে গেছেন, আমাদের পূর্বপুরুষেরা, আমাদের কবি, জাতীয় কবি এবং আমাদের শ্রেষ্ঠ পুরুষেরা, শ্রেষ্ঠ মানুষরা যা দিয়ে গেছেন, তাদের স্মরণে তাদের দিবসগুলোকে আমরা পরিপূর্ণভাবে সদা জাগ্রত রাখবো, যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সবাইকে জানতে পারে, চিনতে পারে। লক্ষ্য উদ্দেশ্য অনেক কিছু, জানি না এই স্বপ্ন আমাদের পূরণ হবে কিনা। এই স্বপ্ন নিয়ে নৃত্যশিল্পী ফাউন্ডেশন আমরা গঠন করেছি এবং আমাদের সারা বাংলাদেশব্যাপী আমাদের কমিটি গঠিত হয়ে গেছে। আমাদের ইন্টারন্যাশনাল কমিটিও গঠন করা হয়ে গেছে, আমেরিকায়, কানাডায়, ইংল্যান্ডে, ইউরোপের বিভিন্ন জায়গায় আমাদের মানে শাখা আমরা তৈরি করে ফেলেছি। তো আমরা সারা বিশ্বব্যাপী আসলে বাংলাদেশকে আমরা তুলে ধরতে চাই, আমাদের প্রিয় মাতৃভূমির প্রিয় সংস্কৃতিকে তুলে ধরতে চাই। বাহ, এটাই উদ্দেশ্য আমাদের। নাচের আরও গল্প শুনবো, একটু গানের গল্পে চলে যাই। শ্রদ্ধেয় গুণীজন সুরকারদের নাম চলে আসছিল বারবার। কিছুক্ষণ আগে শ্রদ্ধেয় খান আতাউর রহমান স্যারের কথা আমরা বললাম যে গান এবং চলচ্চিত্রের বোধহয় এমন কোনো মাধ্যম নেই যে মাধ্যম তিনি স্পর্শ করেননি। উনি মানেই আসলে অন্য রকম কিছু, এরকম এক্সাম্পল কিন্তু আর নেই। খান আতাউর রহমানের ওই কর্মক্ষেত্রে বিচরণের যে এক্সাম্পল, আপনি শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের সাথে কাজ করেছেন, তাকে আলাদা করে কি বলা যায়, তিনিও কিন্তু অন্য একটা এক্সাম্পল সেট করেছেন যে নিজের লেখা এবং সুর করা গান। এরকম এক্সাম্পল কিন্তু মানে পৃথিবীতে আছে কি না, যে লেখা এবং সুর করা আর সেই সাথে সেই গানগুলো জনপ্রিয় সংখ্যার দিক দিয়ে বিচার করলে এটা কিন্তু আহমেদ ইমতিয়াজ বুলবুলি। আর শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী, তিনি তো সুরকার হিসেবে ম্যাজিশিয়ান, আলাদা করে বলার নেই, তিনি কিন্তু গীতিকবি হিসেবেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
এরকম তাদের গুণের কথা বললে আসলে শেষ হবে না। তাই। কোন স্মৃতিগুলো খুব বেশি নাড়া দেয় এখন? নাড়া দেয় মানে আলাউদ্দিন আলীর সাথে তো অনেক কাজ হয়েছে। সে আমার ছোট বোনের হাজব্যান্ড ছিল, সেটা একটা এদিক থেকেও তার সঙ্গে অনেক বড় একটা সম্পর্ক ছিল। এবং তাদের এই দম্পতির সন্তান আলিফ আলাউদ্দিন, তিনিও গানের ক্ষেত্রে বিচরণ করেন, আমাদের ভীষণ প্রিয়। আলাউদ্দিন আলীর খুব খেতে পছন্দ করতো, গরুর মাংস থেকে সব মাছ, বড় মাছ, মানে ওর রেকর্ডিং মানে খালি খাওয়া দাওয়া। গিয়েই অর্ডার দিয়ে দিবে, রান্না করো, এই রান্না করো, ওই রান্না করো, সবাইকে নিয়ে খাবে, সব মিউজিশিয়ান। শুধু নিজে খেতেন না, খাওয়াতেন বটে, প্রচন্ড দারুণ দারুণ খাওয়াতেন। হ্যাঁ, তো এই জিনিসটা ওর খুব মানে মনে পড়ে আমার, যে খুব খাওয়াতে পছন্দ করত, খেতে পছন্দ করতো, ভালো রান্না, খুব সুন্দর। আড্ডাবাজ ছিল প্রচণ্ড, মানে সপ্তাহের মধ্যে 2 দিন তো ওর বাড়িতে আড্ডা বসতোই। মানে ফোন করে বলতো, কী করেন, কী রান্না করছেন, তাহলে নিয়ে চলে আসেন, আমার বাসায় এই আছে। আমার ছোটো বোনকে ফোন দিল, চিত্রাকে, তোমার বাসায় কী রান্না হয়েছে, নিয়ে চলে আসো। এই চলতো আমাদের তখন, সপ্তাহে 2-3 দিন এই চলতো। তার মধ্যে গান রিহার্সাল হচ্ছে, তার মধ্যেই রেকর্ডিং। খুব মানে খুশমেজাজ বলে না, ওই রকম ছিল। দিঠি আপুর কাছে আমি একটা গল্প শুনেছিলাম যে শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী, শ্রদ্ধেয় আলমগীর, শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার, ওনারা একসাথে কুমিল্লা গিয়েছিলেন। আচ্ছা। তো গরুর মাংস খাওয়ার জন্য শ্রদ্ধেয় আলাউদ্দিন আলী আস্ত গরু কিনে নিয়ে চলে এসেছেন হাটে গিয়ে, যেখানে তার গরুর মাংস কিনে আনার কথা। উনি এসে বলছেন যে এত বড় নায়ক, এত বড় গীতিকার, সুরকার, এই 1 কেজি 2 কেজি মাংস দিয়ে দরাজ দিল। আর খুব মজার লোক ছিলেন, খুব মজা করতেন, খুব গল্প করতে পছন্দ করতেন। গাজী ভাইয়েরও একটা মজার গল্প আছে। আমরা একবার, আমি গাজী মাজহারুল আনোয়ার, গাজী ভাই, রফিকুল আলম, আর অভিনয় করে ওর নাম নানা, একজন অভিনেতা আছে না, নানা। আমরা একটা গাড়িতে করে যাচ্ছিলাম কুমিল্লার দিকে। তো ও তো খুব শিকার করে, নানা ভীষণ শিকার করে। তো রাস্তার মধ্যে মানে কয়েকটা বক মেরে ফেলেছে। এখন বকগুলো কী করবে, যেখানে যাচ্ছে ওখানে নিয়ে যাওয়া যাবে না। তখন বাজে অনেক রাত, প্রায় 12টা। কোনো একটা কুটির ঘরের মধ্যে গিয়ে নক করলো, গিয়ে এক বুড়ি খুললো। ও খেপে গেছে রাত্রেবেলা, আমাদেরকে দেখে, কেন, কি চাই। তো কিভাবে ওকে টাকা পয়সা দিয়ে ম্যানেজ করলো, ওদিকে বয়ে রান্নাঘর খুলে দিল। আমি রান্না করলাম, ও কেটে কুটে লোকজন এসে কেটে দিল, আমি রান্না করলাম। কি করেছিল, ও ভাত করে দিল, আমি পাখিটা রান্না করলাম। আর ডাল, চচ্চড়ি ডাল খেয়েছো ঘন, ওটা করেছিলাম। তারপরে সবাই মিলে খুব মজা করে খেয়ে আবার রওনা দিলাম। গাজী ভাই এরকম মানুষ ছিলেন, মানে খেয়াল উঠলো, যেটা উঠলোই। তাকেও তো আমরা গত বছর হারালাম। গাজী ভাইকে কত গুণী মানুষ চলে গেছেন না, সত্য সাহা। উনি তো গাজী ভাই, সত্যদা, আমি, রফিক, সুবীর দা, শাম্মী, তপন, আমরা একটা ফ্যামিলি ছিলাম। দাদা সবসময় বলতেন যে আমরা একটা ফ্যামিলি। আকরাম ভাই, শাম্মী, আমরা এক এক করে তো সবাই চলে গেল। আর আমাদের না খুব মানে সৌভাগ্য না, আমরা এই সব মানে প্রবাদ পুরুষ, প্রবাদ মানুষগুলো আমরা সান্নিধ্য পেয়েছি। কেন আমরা একসঙ্গে কত দিন, কত রাত কাটিয়েছি। মানে না, আমরা বিদেশে যখন যেতাম একসাথে, ওই গল্পটা বল, যে সকাল করে দিলি গল্প করতে করতে ঘন্টার পর ঘন্টা আমাদের যেত না, মানে রিহার্সেল, ঘন্টার পর ঘন্টা আড্ডা। মানে যখন আমাদের অনুষ্ঠান থাকতো না, আমরা একসাথে মেতে যেতাম গল্পে, আড্ডায়। একবার হলো কি, মস্কো, রাশিয়ার সাইবেরিয়াতে আমরা অনুষ্ঠান করলাম, একটা লাইভ মহুয়া, কয়েকটা হলো, আমরা দেখলাম। তারপরে ওই সময়টাই কিন্তু আমরা ক্রেমলিনে আমরা দেখলাম হচ্ছে আমরা সোয়ান লেক, মনে আছে? সোয়ান লেক দেখলাম, বিশ্ববিখ্যাত সোয়ান লেক। যাই হোক, অসাধারণ। হ্যাঁ, না, আমরা ইয়েতে দেখলাম, ক্রেমলিনে, ওদের যে ন্যাশনাল থিয়েটারে বলশয় তো, ওটাও দেখা হয়েছে। যাই হোক, তো মহুয়ার শো শেষে তো আমি তো করতাম হোমরা বেদের রোল ওই সময়টায়। পরবর্তী ওইটা ছিল আলী আসগর খোকনের মিউজিক ডিরেকশনে, তাহলে তো কালো মেকআপ নিতে, আলী আসগর খোকনের মিউজিক ডিরেকশনে ছিল। আবিদা আপা, সুবীর দা, ওনারা গাইতেন, কিরণ দা, এবং আর অন্যান্য অনেকেই ছিল। মিউজিশিয়ান ছিলেন আমাদের শিল্পকলা একাডেমির একদম সব বিখ্যাত মিউজিশিয়ানরা। তো ওই দিন শো হলো, আমাদের দুর্দান্ত শো হলো মহুয়ায়। তো আমরা শো থাকতাম এক ঘরে। তো শো শেষ করে আমরা
ফিরে শুরু হয়ে গেল আমাদের আড্ডা। আমাদের ওখানেই আমরা খেয়ে নিয়েছিলাম বোধহয়, না আমাদের খাবার দিয়ে দিছিল। তো আমরা ফিরেছি মস্কোতে, ফিরে তো আমরা গল্পে বসে গেলাম, তো গল্প করছি আমরা সবাই মিলে। আবিদা আপা মানে শিখা আপা আর নিপা আপা দুজনের রুমে আমরা সব বসে আড্ডা দিচ্ছি। আর আমি তো ব্ল্যাক মেকআপ করতাম, বড় কালো ঝাঁকড়া চুল লাগাতাম, এই মোটা সব ড্রেস পরে নিয়ে সর্দারের রোল করতাম। সো আমরা না রাতে গল্পে বসে গেলাম 8টা-9টার দিকে মনে হয়। গল্প করছি আর আমি বসে বসে মেকআপ তুলছি, টাওয়েল দিয়ে দিয়ে মুছে মুছে কালি তুলতে তুলতে তো এক সময় না বলে কি শিখাপা বলতেছে, রাই তোরা বের হবি না, এত আড্ডা দিচ্ছিস, যা যা বের হবে, আমরা একটু ঘুমাই। আমি দেখি তো কটা বাজে, পর্দা খুলে দেখি একদম সূর্য, বড় হয়ে সূর্য, সকাল হয়ে গেছে। মানে এত আড্ডা দিয়েছি আমরা ওখানে, খুব সুন্দর সুন্দর স্মৃতি আপনারা তৈরি করেছেন, তাই না? আমি একটা জনপ্রিয় নৃত্য জুটির গল্প শুনতে চাই, কবিরুল ইসলাম রতন এবং সাদিয়া ইসলাম মৌ। অসাধারণ সব কাজ আমরা দেখেছি আপনাদের দুজনের যৌথ পরিবেশনায়। এনটিভিতেই আপনাদের অনেক নাচ দেখেছি আমরা একসাথে একটা সময়। এই জুটিটা কিভাবে গড়ে উঠলো? আসলে আমাদের তো মানে চলার শুরুটা হচ্ছে বুলবুল ললিতকলা একাডেমি থেকে। মৌ যেমন আমার স্টুডেন্ট, আমরা দুজনেই আবার হচ্ছে রাইজা খানম ঝুনুর স্টুডেন্ট। তো ওইভাবেই আসলে ও ছোট থেকেই আমাদের সাথেই ওর বেড়ে ওঠা। ওখান থেকেই আসলে আমাদের হয় কি জুটিটা না গড়ে ওঠে না কখনো, এটা ভালো লাগা, একসাথে কাজ করার আন্তরিকতা একটা। আর মৌর আম্মা রাশা ইসলাম আমাকে ভীষণ স্নেহ করতেন, আর আমি খুব কেয়ারিং ছিলাম। তো বুলবুল একাডেমির সব ছেলে মেয়েরা না আমাকে খুব মানতো, খুব মানে অল্প বয়সী বেশ মুরব্বী আনা ভাবছিল আমার, এটা করবে না, এটা করবে না, এটা করো, এটা করবে বলতাম। তো তো আমি ঝুনু আপা বলতে কি যে রতনের কথা শুনতে হবে, তো বলতে গেলে একটু গার্ডিয়ানশিপ ছিল আমার। কখনো কখনো নামিয়ে দিয়ে আসতাম, দেরি হলে রিহার্সেল রাত 8টা-9টা বেজে গেলে। তো সব মিলিয়ে হয় কি মানে কেমন করে যেন একটা আন্তরিকতা হয়ে উঠলো একসাথে। মাঝে মাঝেই নাচ করতাম, মাঝে মাঝেই মঞ্চে করতাম। অনেক গানে আমরা আবিদা আপার গানেও নেচেছি, সাবিনা আপা, রুনা আপা, ওনাদের গানে বহু নাচ করেছি আমরা। তারপরে তো নৃত্যনাট্য করলাম, শ্যামা, চিত্রাঙ্গদা, লাস্টে এসে যেটা করলাম আলাউদ্দিন আলীর সুর, আমাদের বিখ্যাত ময়মনসিংহ গীতিকার মহুয়া নৃত্যনাট্য করলাম। আমি আর মৌ সেখানে নদের চাঁদ মহুয়ার করলাম আমার একাডেমির 25 বছর পূর্তিতে, এটা আমি আগেও বলেছি। তো এইভাবে আসলে অনেক অনেক কাজ, অনেক স্মৃতি। আর এখন হয়ে গেছে কি আমাদের না আসলে রিলেশনটা এখন আর কোনো নাচের রিলেশন নেই, আমরা না একদম বন্ধু, ভাই, বোন, না আত্মীয়ের মতো হয়ে গেছি। যেমন শিখাপার সাথে মাঝে মাঝে ফোনে কথা হয়, দেখা হয় না, মনে হয় কি আমার একদম আপন বোন। তো মৌকে আমার তাই মনে হয় একদম নিজের আপন বোন। আমি খুব কেয়ারিং, ও আমাকে ধমকায়, বড় হয়ে গেছে। আর আমিও ওকে খুব বকা দিই, শাসন করি। আমাদের মধ্যে খুব শাসনের সম্পর্ক এখন, ও আমাকে এখন শাসন করে, আমিও শাসন করি। মৌ আপুর যদি একটা গল্পে আসি, যে একটা ইভেন্টে এরকম পরের দিন পারফরমেন্স ছিল, ওই ইভেন্টে আমিও কানেক্টেড ছিলাম, আমারও নাচ ছিল। মৌ আপুই বলছেন যে আগের দিন রাতে 7টার সময় টেইলার থেকে নাচের কস্টিউম আনা হয়েছে, আপনি বলেছেন ভালো হয়নি। তখন আবার শাওনকে নিয়ে তিনি মার্কেটে গিয়েছেন, কাপড় কিনেছেন, টেইলারকে জোর করে দোকান খোলা রাখা হয়েছে। পরের দিন বিশাল অনুষ্ঠান। হ্যাঁ, মানে আমরা সব রেডি, মেকআপ রেডি, মৌ আপু মেকআপ নিয়ে বসে আছেন, কস্টিউম এখনো আসেনি। মানে কি যে অবস্থা, মানে 16 থেকে 20 সেট বাতিল করা হলো, যে না এটা কালারটা ভালো লাগছে না, আমরা এটা পরবো। আগের দিন সন্ধ্যা 7টায় উনি বললেন যে ভালো হয়নি। সবারই সিদ্ধান্তেই হলো ব্যাপারটা। পরে আবার এক রাতের ভেতরে সেই ড্রেসগুলো বানিয়ে পরের দিন মঞ্চে গিয়ে আবার সেটা পরা হলো। তো আমাদের এটা হয় আসলে, আমরা সব সময় সবার সাথে শেয়ার করি। নেপালে একবার ওরা মানে আমার গান হয়ে গেছে, আমি বসে আছি, শিবলি আর ও দৌড় দিয়ে আসলো, শিখাপা শিখাপা কিরে একটা কাতান শাড়ি হাতে, বলো এই শাড়ি খোল, এই শাড়িটা পর। শিবলি বলতে তো শিখাপা এই শাড়িটা পর। আমি কি, আমি কেন এটা পর না, বলতেছে না, কি করতে হবে ওরা বলে না। পালকিতে বউ সাজতে হবে, বিয়ের গানে, বিয়ের গানে, বিয়ের নাচে। যে না ওই সময় যার সরকার কোথাও কি হয়েছিল, অসুস্থ হয়ে গেছিল নাকি, কেউ মনে হয় কিছু একটা হয়েছিল। তারপরে আমি বলে তুই মাথা কাপড় দিয়ে থাকবি, কেউ চিনবে না। মাথা কাপড় দিয়ে ব্যাস স্টেজে গিয়ে পালকিতে করে গিয়ে বউ নেমে নেচে চলে, নেচে মানে বউ নেচে বসেছে আর সবাই লীলাবালি লীলাবালি, ওই গানটার সাথে আমাদের মেয়েরা সব নাচছে। এরপরে আমি আপনার কাছে মাসের পর মাস রিহার্সেল দিয়ে যে একটা প্রোডাকশন হতো, সেই গল্পে আসবো। আপনার কাছ থেকে একটু ঘুরে আসে, আবারও পেছনের দিকে চলে যাব। আমি ভুল না করলে 1968 সালে আপনি একই বছরে বাংলাদেশ বেতার
মানে বেতারে এবং টেলিভিশনে একসাথে এনলিস্টেড হন। হ্যাঁ, তো তখনকার সিস্টেমটা কি ছিল? অডিশন দিতে হতো? অডিশন দিতে হতো, কিন্তু আমার না অডিশন লাগেনি, কারণ এডুকেশন উইক হতো তখন, তো পাকিস্তানের সময় আমি স্কুলে পড়ি। তো তখন আমি তখন যে হোল পাকিস্তান কম্পিটিশন হতো না, ইস্ট পাকিস্তান, ওখানে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম জুনিয়র গ্রুপে, যার জন্য আমার কোথাও অডিশন লাগেনি, রেডিওতেও না টেলিভিশনেও না। তো আমি জয়েন করলাম, ছোটদের অনুষ্ঠান করেছি তখন, 71 পর্যন্ত করেছি। তারপরে তো স্বাধীনতা যুদ্ধ শুরু হলো, তখন তো বন্ধ হয়ে গেছিলো। তো তার আগে পর্যন্ত আমি ছোটদের অনুষ্ঠান করেছি, গান করেছি, টেলিভিশনেও করেছি, রেডিওতেও করেছি। কত কত স্মৃতি! সেই সময় কাদেরকে পেয়েছেন? তখন আমি প্রথম যে অনুষ্ঠানের আমার সুরকার ছিলেন আলী হোসেন। আলী হোসেন সাহেব, উনিও তো কিছুদিন আগে চলে গেলেন। আলী হোসেন সাহেব কি যেন গান ছিল না, খন্দকার ভাইকে আমি টেলিভিশনে পাইনি, ওনাকে টেলিভিশনে প্রথম দিকে আমি আলী হোসেন ভাইকে পেয়েছিলাম, ওমর ফারুক সাহেবকে পেয়েছিলাম। তো প্রথম একটা কি মুহররমের অনুষ্ঠান ছিল বোধহয় ওখানে। ও আরও মজার কথা বলি, স্কুল থেকে একটা টেলিভিশনে তখন ডিআইটিতে ছিল, ডিআইটি বিল্ডিংয়ে। তো স্কুল থেকে আমাকে পাঠালেন, আমি, সাবিনা আপা, আমাদের কয়েক বছর সিনিয়র ছিলেন, আর ওনার ফ্রেন্ড আরেকজন কি আপা যেন। তো স্কুল থেকে আমরা যাব, আমাদের টিচার পাঠালেন যে তোমাদেরকে টেলিভিশনে যেতে হবে, একটা প্রোগ্রাম আছে, করতে হবে। এটা মুহররমের অনুষ্ঠান ছিল। তো মনে আছে তখন তো কারোই গাড়ি ছিল না, রিক্সায় উঠতাম, সাবিনা আপা আর রোজি আপা নাকি ওনার নামটা আমি ভুলে যাচ্ছি, আমি সাবিনা আপার কোলে বসতাম, ওই রিক্সায় করে টেলিভিশনে গিয়ে রিহার্সেল করে আসছি, দিনের পর দিন এভাবে করেছি, রিহার্সেল করে তারপর প্রোগ্রামটা। তখন খুব রিহার্সেল হতো অনুষ্ঠানের, এখন তো অত রিহার্সেল হয় না, তখন অনেক। যে রিহার্সালের কথাটা কিন্তু ঘুরে ফিরে চলেই এলো। আমি একটু এদিকটাতে চলে আসি, যে একটা নৃত্যনাট্যের জন্য দেখা যাচ্ছে মাসের পর মাস রিহার্সাল করতে হচ্ছে। কোন নৃত্যনাট্যের জন্য সব থেকে বেশি রিহার্সাল করেছেন? কোন স্মৃতিগুলো খুব মনে পড়ে? আমরা আসলে শুধু আমাদেরগুলো বললেই হবে না, আমরা যেমন শ্রদ্ধেয় মুস্তাফা মান্নার সাহেবের নৃত্যনাট্যে কাজ করেছি, তারপরে শিল্পকলা একাডেমির খুব বরেণ্য একজন গীতিকবি ছিলেন, সুরকারও বটে উনি, শহীদুল ইসলাম সাহেব, উনার অনেক নৃত্যনাট্য, উনার রচনায় আমরা কাজ করেছি। তো তার পরবর্তীতে হয়তো বা আমরা পরে যুক্ত হয়েছি পরিচালনায়, কিন্তু তার আগে শ্রদ্ধেয় কাজল ইব্রাহিম, ঝুনু আপা, হ্যাঁ ঝুনু আপা, লায়লা হাসান, ওনারা তো আছেনই, ওনারা তো করেছেন, ওনাদের নৃত্যনাট্যগুলাই আমরা করেছি। খুব বিখ্যাত বিখ্যাত নৃত্যনাট্য, সূর্যমুখী নদী, হাজার তারের বীণা, উত্তরণের দেশে। এখানে আরেকজনের নাম না বললেই নাই, ডক্টর এনামুল হক। উনি আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের পরে যদি কেউ নৃত্যনাট্য লিখে থাকেন সুন্দর এবং মানে খুব বিশাল গভীরত্বের নৃত্যনাট্যগুলো, সূর্যমুখী নদী দেশ নিয়ে, হাজার তারের বীণা আমাদের কবি নজরুল ইসলামকে নিয়ে, উত্তরণের দেশে হচ্ছে ভাষা আন্দোলন নিয়ে, এরকম বিখ্যাত নৃত্যনাট্যগুলোতে আমরা অংশগ্রহণ করেছি, নাচ করেছি। প্রথমে তো আমরা গ্রুপ নাচ করতাম, পরবর্তীতে এসে আমরা মেইন ক্যারেক্টারগুলো করেছি। আমাদের আগে হাসান ইমাম, শামীমা রানীপা, জিনাত বরকতুল্লাহ ওনারা করেছেন। আর ওই সময়গুলিতে আসলে মানে হাজার তারের বীণা কিন্তু শহীদ আলতাফ মাহমুদের সুর, বিখ্যাত শাহনাজ রহমতুল্লাহর গলা, মাহমুদুল নবী সাহেবের গলা, বিখ্যাত বিখ্যাত মানুষ, নাজমুল হুদা সাহেবের গলা, খুব বিখ্যাত শিল্পীরা গান গেয়েছেন এবং অসাধারণ, এখনো কালজয়ী গান হিসাবে রয়ে গেছে। আমার খুব ইচ্ছা হয় এগুলো যদি আবার আমরা তুলে নিয়ে আসতে পারতাম। বহুবার বলেছি, চেষ্টা করেছি, আসলে সত্যিকার অর্থে এই স্বর্ণের খনিগুলোকে আমরা আবার নতুন করে ফিরিয়ে আনার জন্য স্পন্সর পাই না। আমরা দেখি যে খুব চটুল অনুষ্ঠানের জন্য প্রচুর স্পন্সরশিপ হয়, কিন্তু আমাদের রিয়েল কালচারগুলোকে তুলে আনার জন্য এমন কেউ এগিয়ে আসে না, কোনো প্রতিষ্ঠান এগিয়ে আসে না যে আমাদের রিয়েল কালচারগুলো তুলে ধরার জন্য কোনো স্পন্সরশিপ আমরা পাই না। গানের বেলায় প্রোগ্রামে কোনো ভালো স্পন্সর পাই না। আমাদের যেগুলো গান আমরা করেছি সেখানে কোনো ভালো স্পন্সর আমরা পাই না। আমি মানে কি বলবো, অনেক বিখ্যাত বিখ্যাত রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানকে দেখেছি যেখানে আমরা পারফরমেন্স করেছি রাষ্ট্রীয় অনুষ্ঠানে, শিখা আপা বিদেশি গান গেয়েছে এবং ওনারা দাঁড়িয়ে উঠে ও সম্মান জানিয়েছে, আবিদা সুলতানা, সাবিনা ইয়াসমিন, রুনা, লায়লা আপাদেরকে সম্মান জানিয়েছে ওনারা, মানে বিদেশি গান শুনে। সম্মানটা আমরা প্রচুর পেয়েছি, প্রচুর আমরা টাকা পাইনি, কিন্তু সম্মান আমরা এত বেশি পেয়েছি না এটা। কিন্তু এখন না আসলে ওই রকম অনুষ্ঠানও হয় না,
আর এগুলো বললে এখন কল্পকাহিনী রূপকথা মনে করে হ্যাঁ, সবাই, সত্যি। রূপকথা রাতেও আবার সেই গল্পটাই বলতে হচ্ছে। তো মনে করে আসলে এগুলো কিন্তু সত্য, বাস্তব এবং শিল্পকলাতে ইতিহাস। আমরা কত ভালো ভালো অনুষ্ঠান করেছি ইতিহাস, বল আগে, হ্যাঁ। কত সুন্দর সুন্দর অনুষ্ঠান আর করেছি না? শিল্পকলায় আগে অনেক ভালো ভালো অনুষ্ঠান হতো, গুণী শিল্পীদেরকে একদম ডেকে গুণী শিল্পীদের বিশাল মানে মঞ্চে অনুষ্ঠান করা হতো। আমাদের যারা বিখ্যাত নাচের কোরিওগ্রাফার, নাচের শিল্পী, তাদের অনুষ্ঠান হতো, বাউলের অনুষ্ঠান, হাসন, লালন। তারপরে বিদেশি ডেলিগেটস আসতো আর যারা, সবচেয়ে যেটা আমি সব মিস করি অনুষ্ঠানে আমি শিখাপা, গান করেছি সব। হ্যাঁ, চায়না থেকে ডেলিগেশন আসলে ওরা বাংলায় গাইছে, তাই না? মুগ্ধের মতো আমরা মানে মানে অপলক দৃষ্টিতে আমরা ওদের তাকিয়ে দেখছি, গান শুনছি। আবার ওই একই অনুষ্ঠানে আবিদা আপা গাইছে, সাবিনা আপা গাচ্ছে, মানে বিশাল। আর আবিদা আপা তো রেগুলার ছিল, মানে বিদেশি, আমি শিল্পকলা অনেক হ্যাঁ, অনুষ্ঠান মানে করেছি। রাষ্ট্রীয় অনুষ্ঠান আবিদা আপা যেন একসময় অপরিহার্য হয়ে গিয়েছিল, তাই না? মনে আছে? একবার কোরিয়াতে তুই হ্যাঁ। ছিলি আমার সাথে, পিয়ংইয়ং এ পিয়ংইয়ং এ দুবার গেছি, একবার আমি তো আমরা ছিলাম। গেলাম না, ওই সময়টা ওই তুমি সময় আলাদা গেছো। স্টেজে মনে আছে আমি একটা কোরিয়ান গান, ও কিম ইল সুং এসেছিল অনুষ্ঠান দেখতে। আচ্ছা, তার মানে তোমরা আগে গেছো, আচ্ছা, আমরা পরে গেছি। আমি তো আমি একটা গান গাইলাম, কোরিয়ান গান গাইলাম, তো সব উঠে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে, থামে না থামে না থামে না। ওদের সিস্টেম হলো না থামলে আবার আসতে হয়, আবার গাইতে হয়। এভাবে আমাকে আরো 2 বার আসতে হয়েছে, ওই একই গান একটুখানি করে গিয়েছি। ওরা না গাইলে থামাবে না, তালি থামাবে না, তো এরকম করে 3 বার গাইতে হচ্ছে আমাকে গানটা। আমি কিন্তু শুরুতে বলেছি দর্শকদেরকে যে 35টি ভাষায় আপনি গান করেছেন। করেছি। আরেকবার তো মানে কি বলবো, আবিদা আপা জয় জয়কার, কোথায় জানো? সেটা হচ্ছে ইজিপ্টে, মিশরে। মিশরে গেছে বাংলাদেশ কালচারাল ডেলিগেশন, ওখানে সৈয়দ আব্দুল হাদি, আমাদের শ্রদ্ধেয় সৈয়দ আব্দুল হাদি, আমাদের ভীষণ হৃদয়ের মানুষ। জানি না হাদি ভাই দেখছেন কিনা। হাদি ভাই টিম লিডার ছিলেন, আর আবিদা আপা ছিলেন সিঙ্গার, আমরা ছিলাম নাচের, শামিমা নিপা, লাবলু ভাই, মনে আছে? কে? শামিমা নিপা ছিল, নিপা, নিপা চায়না ছিল। চৌধুরী, শিবলি ছিল নাকি? না, ডলি আপা, ডলি ডলি ইকবাল, ছিল। হ্যাঁ, ডলি ছিল। লাবলু ভাই, আমি, হাসান ইমাম। আমি তাও মানে তখন জুনিয়র, আমি তখন ওই যে মাইদুল ইসলাম সাহেব, উনি আমাদের নৃত্যশিল্পী শ্রদ্ধেয় গুরু, উনি মাইদুল ইসলাম না, ছিল না? হ্যাঁ, গেদু ভাই, ওনার পা ভেঙে গেল। গেদু ভাই, 3 দিন আগে আমাকে নেওয়া হলো ট্যুরে। আমি ওই 3 দিনের ভেতরেই নাচ টাচ তুলে রেডি হলাম। আমি খুব তখন জুনিয়র, আমার সব সিনিয়ররা যাচ্ছে। আবিদা আপা তো অবশ্যই সিনিয়র, বড় বোন। তো ওইখানে আমরা ইসমাইলিয়াতে, ওদের একটা শহর ইসমাইলিয়া, ইজিপ্টের, ওখানে ইসমাইলিয়া ফেস্টিভ্যাল হচ্ছে, ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল। তখন ওই তো ওরা বাংলাদেশ জানতো না। হ্যাঁ, ওই সময়টায় বাংলাদেশকে চিনতো না ওরা, কত শুধু ওই সালের দেশে দিকে না, হবে? এটা ছিল অনেক আগে, 87, 88 এরকম, আচ্ছা। 87, 88 ওই রকম। ওই সময়টায় আমি তখন অনেক জুনিয়র, আবিদা আপারা তখন একদম খ্যাতির শীর্ষে। যাই হোক, তো ওই ট্যুরে গিয়ে দেখলাম মানে আমাদের অনুষ্ঠানের পর দিন পত্রিকায় ফ্রন্ট পেজে আবিদা সুলতানার এত বড় ছবি, আর আমাদের ছোট্ট একটা নাচের গ্রুপের ছবি। হ্যাঁ, তো পরের দিন দেখি মানে আমাদের মানে যেই আমাদের কটেজে থাকতাম আমরা, ওইটা হচ্ছে কটেজটা ছিল সুয়েজ ক্যানেলের পাশে, একদম পাশে। অনেকগুলি ছোট ছোট কটেজ, কোনো জায়গায় ছেলেরা, কোনো জায়গায় মেয়েরা, কোনো জায়গায় ডিরেক্টররা, এরকম। তো ওইখানে দেখি ভিড় সাংবাদিকদের সকালবেলায়, সবাই খুঁজছে, এবং ওরা না আবিদা বলতে পারতো না, ওরা বলতো ওবায়দা, ওবায়দা, ওবায়দা বলে চিৎকার করছে। আর মানে দুনিয়ার সাংবাদিক আসছে ইন্টারভিউ নেওয়ার জন্য, কারণ আবিদা পারে একটা গান। হ্যাঁ, বলো কোন গানটা গিয়েছিলে? আর তিনি নাইওয়া গাননি, আরবি গান, গাইবো না কারণ এটা মিউজিক ছাড়া। ওটা বোধহয় মানে মিশরেরই গায়িকা ফাইরুজের গাওয়া, না? লেবানিজ সিঙ্গার। আচ্ছা আচ্ছা, যাই হোক, ওই বিখ্যাত গান। যেখানে মেন অনুষ্ঠানটা ছিল, ওই ক্লাবটার নাম ছিল ফাইরুজ ক্লাব, হ্যাঁ, মনে আছে। ওখানে গেছিলাম। তারপরে কেউ আমাকে কিন্তু আবিদা বা ওবায়দা বলে ডাকতো না, সব ফাইরুজ বলতো। ফাইরুজ বলতো, হ্যাঁ, ওবায়দা বলতো। আর আমাদের ওখানে অ্যাম্বাসেডর ছিলেন সিদ্দিক ভাই, সিদ্দিক সাহেব, মনে আছে? মনে আছে, কারণ উনি আমাকে বলেছিলেন যে আপনারা কি করলেন ম্যাডাম, আমি এখানে 12 কত বছর আছি, আমি বাংলাদেশকে চিনতো না, আপনারা তো 12 দিনে সেই কাজ, 12 দিনে বাংলাদেশ চিনিয়ে দিয়ে গেলেন। আর ওখানকার না মানে কি বলবো, আমাদের দেখে অনেকে হয়তো এমন করছে, মানে ভাবছে অন্য কোনো দেশের কিনা আমরা হাতে এঁকে এঁকে দেখিয়েছি ওই সময়টা, যে এটা বাংলাদেশ, এটা লাল সবুজের দেশ, ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন দেশ। আমরা হাতে এঁকে, শুধু ইজিপ্টে না, আমরা কিন্তু বিভিন্ন দেশে আমরা তো এই কাজটাই করেছি। ওই সময়টা বাংলাদেশে খুব কমই চিনতো। এখন যেমন ক্রিকেটের সুবাদে সারা বিশ্বে বাংলাদেশকে চেনে, তখন সংস্কৃতি দিয়ে চিনেছে বাংলাদেশকে।
এটা কিন্তু আমাদের একটা তখন বিরাট এক এক অর্জন। দেশ থেকে এক এক রকম সাহায্য আসতো হ্যাঁ, আমাদের অনুষ্ঠানের পরে, অনুষ্ঠানের পরে তাই না? কি কেমন সাহায্য আসতো? বিভিন্ন সহায়তা ওদের যেমন? এগ্রিমেন্টের মাধ্যমে যাওয়া হতো, তো কালচারাল এগ্রিমেন্টের মাধ্যমে। যেমন পিয়ংইয়ং এ উত্তর কোরিয়াতে ওদের একটা অ্যাক্রোবেটিক Acrobatic একটা সাপোর্ট দল এসেছিল ছিল। আমাদের এখানে, বোধহয় ফরিদপুরে কোথায় যেন ওরা বিশাল একটা সেন্টার করে দিয়েছে। হ্যাঁ, এরকম নানান ধরনের সহায়তা আসতো তখন। শুধু কিন্তু আমরা মানে কালচার খাবারও তুলে আসতো। ধরতে যেতাম না, আমি শুনেছি হ্যাঁ। চাল বা এরকম কিছু প্রচুর এসেছে। মানে আমাদের কালচারাল আর অন্যান্য এগ্রিমেন্টের সাথে মিলিয়ে আমাদের দেশের জন্য অনেক রকম সাপোর্ট আমরা ওই আচ্ছা। সময়টা মানে আনতে পেরেছি। সেটা মানে কি বলবো, আমাদের দেশের এই কাজটা আমরা কালচারকে করেছি। দিয়ে যেমন করে বাংলাদেশকে চিনেছে সারা বিশ্বে, বারবার করে ঠিক কিন্তু তেমনটা করে নৃত্যশিল্পী কবিরুল ইসলাম রতনের গল্প উঠে আসছে, এবং যারা আপনাকে কাছ থেকে চেনে যে একদম যেটাকে বলে যে পারফেকশনিস্ট, ধরেন আপনার ডিরেকশনে নাচ করতে গেলে আমি দেখা যায় যে 3 দিন রিহার্সাল করছি, যেটা এই সময়ে 3 দিন রিহার্সালের কথা চিন্তাই করা যায় না। না, এক সময় হতো না রিহার্সেল 3 দিন। এখনকার কথা বলছি স্যার, কিন্তু আপনার প্রোডাকশনে কাজ করতে গেলে 3 দিন রিহার্সাল, মানে এখন কোথাও না করতে গেলেও আপনার ডিরেকশনে না, করতে এখন আমি হয়। একটু বলতে বাধ্যই হচ্ছি, এই সময়টায়, এই সময় না, বেশ কিছুদিন ধরেই কিন্তু এখন খুব কুইক প্রোডাকশন হচ্ছে, যেগুলি একদমই ভাল লাগে না, সৃষ্টি হয় না, ভালো কিছু তৈরি হয় না। কি করে হবে? হ্যাঁ, আচ্ছা, আমি আগে যে যেমন আমি প্রসঙ্গটাতে জানি যেতে চাচ্ছিলাম, শিখাপাড়া, আমি একটু আপনার নিজের গল্পে আসি যে নৃত্য পরিচালক কবিরুল ইসলাম রতন নৃত্যশিল্পী কবিরুল ইসলাম রতনকে মিস করে কিনা? চমৎকার প্রশ্ন। হ্যাঁ, আসলে হয় কি, ও নৃত্য করে কিনা পরিচালক, জানি না, আমি করি ওকে, আমি হ্যাঁ, খুব ওকে সবাই মিস করি। করি। নৃত্য পরিচালক, নৃত্য শিল্পী কবিরুল ইসলাম রতনকে অনেক মিস করি এই কারণে, এখন যখন কোনো মঞ্চে আমি আসলে দাঁড়াতে যাই, দেখি যে আসলে যে পারিপার্শ্বিকতা, সেখানে হয়তো আমি একটা কবি নজরুলের একটা আইটেম নিয়ে দাঁড়াতে গেলে হয়তো ওইটা ম্যাচিং হবে না। আমি হয়তো রবীন্দ্রনাথের বিখ্যাত কোনো একটা কবিতা বা বিখ্যাত গানের সাথে দাঁড়িয়ে, হ্যাঁ, আমি কিছু একটা করব, কিছু কোনো একটা পারফরমেন্স করব, ওইটা না ম্যাচ করবে পরিবেশের না, সাথেই যাবে না। একদমই যায় না। তো ওই রকম পরিবেশ যদি হয়, নৃত্যশিল্পী রতনকে কবিরুল ইসলাম রতন অবশ্যই পরিচালক হিসাবে ফিরিয়ে আনবে। বাহ, আমরা কারণ এরকম আমরা সুদিনের দেখেছি প্রত্যাশায়। পণ্ডিত বিরজু মহারাজ 80 বছর বাবা। বয়সেও কিন্তু উনি মঞ্চ কাঁপিয়ে নেচে গেছেন একেবারে। মৃত্যুর আগ পর্যন্ত। একটু গানের প্রসঙ্গে যেতে চাই। গান এবং আচ্ছা, পরিবার বলো। যেহেতু আপনার একই সূত্রে গাথা, একটা গানের কথা যদি আমি পার্টিকুলারলি বলি, যে উজান ভাটি চলচ্চিত্র 1981 সালের, হ্যাঁ। শ্রদ্ধেয় সত্য সাহার সুর, শ্রদ্ধেয় গাজী মাঝারুল আনোয়ারের রচনায়, এক নদীরই উজান ভাটি আমরা দুটি তারা, শ্রদ্ধেয় আবিদা সুলতানা এবং শ্রদ্ধেয় রফিকুল আলম জুটির জনপ্রিয় গান। এবং শ্রদ্ধেয় রফিকুল আলম যেমন প্রখ্যাত শিল্পী, তিনি একজন শব্দ সৈনিক, আমরা প্রত্যেকেই জানি যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে তিনি কণ্ঠ দিয়ে যুদ্ধ করেছেন। এই জুটির গান আমরা এত সংখ্যায় কম কেন পেলাম, এটা আমার জানতে ইচ্ছে করে। সংখ্যার দিক দিয়ে কেন কম? আসলে এটা কিছুটা ইচ্ছাকৃত আমাদের। আচ্ছা, সে সময় আমাদের একটাই অ্যালবাম ছিল, ক্যাসেট তখন হতো, হ্যাঁ হ্যাঁ, একটাই ক্যাসেটের অ্যালবাম ছিল আমাদের। আর চলচ্চিত্রে কয়েকটা গান, আর এই তো ক্যাসেটের গান, অ্যালবামের গান, আর এছাড়া কিন্তু গান নেই আমাদের। হয়তো সর্বসাকুল্যে আমাদের 10-11টা গান হবে। আচ্ছা। তো যে গানটির কথা আমি উল্লেখ করলাম, সেই গানটির পেছনের গল্প এবং 2 লাইন গান আপনার কাছে শুনতে চাইবো। হ্যাঁ, এটার একটা মজার গল্প আছে। এক নদীর উজান ভাটি ছবির গান। আমাদের বিয়ের সময় সত্য সাহা এসেছিলেন বিয়েতে, সত্য সাহা আচ্ছা। গাজী ভাই এসেছিলেন আমাদের বিয়েতে। তো সত্যতা বললেন যে তোমাদের গিফট আমি দিলাম না, পরে দিব, এখন গিফট আমি দিব না। তার প্রায় 6 মাস পরে সত্যতা একদিন ফোন করলেন যে তোমরা শ্রুতি স্টুডিওতে আসো, তোমাদের গিফট আছে, নিয়ে যাও। বল তোমরা 2 জনে আসো। তো গেলাম, যাওয়ার পরে বললেন যে এই গানটা তোমাদের গাইতে হবে, এটা তোমাদের বিয়ের উপহার। gift? হ্যাঁ, বাহ, এটা আচ্ছা, তোমাদের বাহ। বিয়ের গিফট। এর থেকে সুন্দর তো গিফট আর হ্যাঁ, কি হয়? সেটাই। পরিচালক সেটাই। ছিলেন তো, বোধহয় একজন গুণী মানুষ, সিবি জামান না? সিবি জামান, হ্যাঁ, উজান ভাটি ছবির। তো তখন এই গানটা গাইলাম আর কি। তারপরে আমি একটু গাইছি। Please. এক নদীর উজান ভাটির আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা, এক নদীর উজান ভাটির
আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা। ও তুমি আমার, আমি তোমার প্রেমে পাগল পারা। তুমি আমার, আমি তোমার প্রেমে পাগল পারা, প্রেমে পাগল পারা। এক নদীরই উজান ভাটির আমরা দুটি ধারা, এক আকাশে জ্বলে ওঠা আমরা দুটি তারা। এটা বোধহয় আমাদের একসাথে দ্বিতীয় গান ছিল। আচ্ছা, এবং তখন আমার বর বলেছিল যে একসাথে গান গাইবো না, মানে একসাথে সংসার করে দেখে মানুষদেরকে এই অত্যাচারটা করবো কেন যে একসাথে গান শুনতে হবে। কিন্তু বিয়ের উপহার হিসাবে এটা অসাধারণ উপহার। আর এই গানটা তো একদম আমাদের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে, ভীষণ পছন্দের গান সবার, এবং সেই সময় মানে একদম আলোড়ন তুলেছিল এই গানটি। আচ্ছা, গান এবং সম্পর্কের কথা যেহেতু হচ্ছে, শওকত আলী ইমন জনপ্রিয় মিউজিক ডিরেক্টর, আমাদের কাছে তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত মিউজিক ডিরেক্টর, কত কত হিট গান। ছোট ভাই শওকত আলী ইমনের সাথে আপনার কেমিস্ট্রিটা কিরকম? খুবই ভালো। আমরা এখন তো 4 বোন, যখন 5 বোন ছিলাম, এখনো 5 বোন 2 ভাই। আমরা ভীষণ আনন্দে থাকি, আমরা ভীষণ হাসি সারাক্ষণ। আমার যে কি বলে বিউটিশিয়ান, ওমাকে বলে যে আপনারা এত হাসেন কেন, এত হাসলে রিঙ্কেলস পড়ে, সবসময় গম্ভীর থাকতে। মনে হয় লাফ লাইনের রিঙ্কেলটা বোঝা যায়, ওকে আমি রিটাচ করতে হয় এই যে আপনারা এত হাসবেন না। মানে আমরা যাই হোক না কেন আমরা আনন্দে থাকি। এই যে কয়েকদিন আগে কক্সবাজার গেছিলাম, আমি, ইমন, আমার ছোট বোন চিত্রা, রফিক, আমরা কক্সবাজার ঘুরে আসলাম। তারপরেও আমাদের যে বাসায় বিয়ে, 24 ঘন্টা আমরা একসাথে, আনন্দ আড্ডা, ভাইয়ের ছেলের বিয়ে, আনন্দ আড্ডা। একটা সময় শিখা আপাদের বাসায় আনন্দ আড্ডা হতো, সব আমরা গানের নাচে সবাই যেতাম, আড্ডা হতো। তখন খালাম্মা থাকতে, এবার হবে মাছ। হ্যাঁ, ওই সময় সেদিন খুরশিদ আলম ভাই বলছিলেন যে কি রে আবিদা সুলতানার বাসায় মানে কত আমরা আড্ডা দিয়েছি, গল্প করেছি, মজা করেছি। কি স্বামী সুবিধা চলে যাওয়ার পরে না ওই আনন্দটাই মরে গেছে কেমন। তবে আমরা ভাই বোন একখানে যদি হই, আশেপাশের লোক বুঝতে পারে যে আজকে এরা একখানে আছে। সম্পর্কের গল্প আরও শুনবো। সম্পর্ক থেকে আবার একটু কাজের প্রসঙ্গে চলে আসি। যেহেতু আপনাকে আমি কাজ থেকে দেখেছি, আমার মনে হয়েছে এই টার্মটা যে আপনি কাজের ব্যাপারে খুব চুজি, অনেক চিন্তা ভাবনা করে আপনি কাজ করেন, এবং র্যান্ডম সব কাজ আপনি করেন না বা নেন না। একটি মাত্র চলচ্চিত্রে আপনি ডিরেকশন দিয়েছেন নৃত্য পরিচালক হিসেবে, এবং সেই চলচ্চিত্রে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, দারুচিনি দ্বীপ। সেখানে নিসা আপুও ছিল আপনার স্টুডেন্ট, মমো আপু আপনার স্টুডেন্ট। তো একটু সেই মেমোরিটা শুনতে চাই, দারুচিনি দ্বীপের ডান্স ডিরেকশনের গল্প। শুরুতে যেটা বললে যে খুব চুজি, আসলে কি জানো, মানে আমার না, মানে যেই ধরনের গুণী মানুষদের সাথে মানে বেড়ে উঠেছি আমি, যাদের কাছ থেকে আমি আমার অনেক চিন্তার খোরাক পেয়েছি, হ্যাঁ, অসাধারণ সব বিখ্যাত ব্যক্তিত্বরা, তারা না আমাদের মাথায় আমাদের সুস্থ সুন্দর আমাদের মানে সংস্কৃতি ঢুকিয়ে দিয়ে গেছেন। তো এই কারণে আমি হয়তো বা ধরো নারী দিবসের একটি অনুষ্ঠান, ওইটা নিয়ে না আমি 15 দিন 20 দিন 1 মাস ধরে না এটা নিয়ে আমি প্রি প্রোডাকশনের কাজ করি। আমি লিখি, আমি শুনি, এটা গ্রন্থনা করি, এগুলি করতে থাকি। তারপরে ধরো ছোটদের, হ্যাঁ, আমাদের ছোটদের নিয়ে প্রচুর কাজ আছে। নারী দিবসে আপনার একটি প্রোডাকশনে আমি কাজ করেছিলাম, সেখানে দেখেছি যে চিন্তাটা বোঝা যায়, মানে আপনি কবিতা ইনক্লুড করছেন, গান ইনক্লুড করছেন একসাথে, মানে মিউজিকের পেছনেও যে অনেক ভাবনা আছে সেটা বোঝা যায়। মানে আমার হয়তো রিহার্সাল 7 দিন, কিন্তু আমার এর পেছনের কাজ আমি 1 মাস ধরে কাজের ফাঁকে ফাঁকে একটা স্ক্রিপ্ট করা, সবচেয়ে বড় ফ্যান কিন্তু আমি, হ্যাঁ, স্ক্রিপ্ট করা, মিউজিক করা, এটার মধ্যে কবিতা, ন্যারেশন দিয়ে, মানে এটা কি একটা পরিপূর্ণ একটা স্টোরি। আর একটা সময় আমার খুব ভালো লাগে যে অনেকেই বলতো যে তোমার একটা নাচ একটা স্টোরি বলে, তা ওইটাকে আমি খুব মানে খুব আনন্দের সাথে নিতে হবে, আমি আরো ইন্সপায়ার্ড হতাম। তো যাই হোক, এভাবে চিন্তা ভাবনা করে কাজ জানি না কতদিন করতে পারবো, ততদিন সুস্থ আছি, চেষ্টা করব। দারুচিনি দ্বীপের গল্পটা একটু শুনি। আর দারুচিনি দ্বীপের গল্পটা আসলে পুরোটাই তৌকির ভাইয়ের, হ্যাঁ, তৌকির আহমেদ, যিনি দারুচিনি দ্বীপের পরিচালক ছিলেন, ওনার জন্যই কাজটা করা। আর আমি কখনো ভাবিনি আসলে এই ছবিটা আমি করে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো, এটা আমি কল্পনাই করিনি। কেন জানো, আমার প্রথমে ভালো লাগলো যেটা, সেটা হচ্ছে যে
হুমায়ুন আহমেদের লেখা। উনি অনেক অত্যন্ত স্নেহ করতেন, আমার মায়ের অত্যন্ত কাছের মানুষ ছিলেন, আমার মাকে উনি খালা ডাকতেন এবং আমার মা অত্যন্ত স্নেহ করতেন হুমায়ুন আহমেদকে। আম্মা ওনার সাথে ওনার অনেক নাটকে কাজ করেছে আম্মা, বিশেষ করে শেষের দিকে বহুব্রীহিতে আম্মা অনেক হাসিয়েছে রহিমার মার রোল করে বহুব্রীহিতে। তো আম্মা করতেন হুমায়ুন ভাইয়ের জন্মদিনের দিন ভোরবেলায় উঠেই বলতে আজকে হুমায়ুনের জন্মদিন, ফুলের তোড়া দিয়ে আসো। হুমায়ুন ভাই কই কই, আমি এখানে ওখানে ফোন দিচ্ছি, ল্যান্ড ফোন দিয়ে তখন তো আর মোবাইলের অত ইয়ে নেই, চল নেই। তো ফোন দিয়ে দেখলাম হুমায়ুন ভাই ডিএপিতে শুটিং করছে, ওখানে ফুলের তোড়া নিয়ে আমি গিয়ে হুমায়ুন ভাইকে দিতাম, আর হুমায়ুন ভাই বলতো খালা পাঠিয়েছে, এরকম খুব খুনসুটির সম্পর্ক ছিল এরকম। তো হুমায়ুন ভাই একটা ইমোশনের জায়গা। তৌকির ভাই বললেন, আর আমার সবচেয়ে ভালো লাগলো, আমি তো বরাবর দুই কবির ভক্ত, রবীন্দ্রনাথ, কবি নজরুল। নজরুলের গান ব্যবহার হয়েছে এখানে, দূরদীপবাসিনী গানটা গেয়েছে আমাদেরই অত্যন্ত প্রিয় মানে শিল্পী সামিনা ফাহমিদা, ওরা গিয়েছে। যাই হোক, তো ওই গানটা আমাকে খুব টানলো যে নজরুলের গান করি। তো আমি না আসলে খুব ইজিভাবেই কাজটা করেছি, আর পুরোটাই আসলে টেকটা তৌকির ভাই নিয়েছে, উনি ওনার মতো করে টেক নিয়েছে। কিন্তু আমার যখন আমি জানলাম যেটার জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো, তখন মনে হলো যে না, আসলে আমার অনেক কিছু করার ছিল, আরো ভালো করে করতে অনেক কিছু করার ছিল। এখনো আমি এখনো মুখিয়ে আছি, যদি কোনো ভালো প্রোডাকশন হয়, ভালো কোনো ফিল্ম হয় যেখানে সত্যিকার অর্থে আমাদের নিজস্ব কালচার প্রেজেন্ট হবে, সেখানে যদি আমি কাজ করতে পারি, আমি মনে হয় এবার অ্যাটেনশন দিয়ে করব, তাতে আমি পুরস্কার পাই আর না পাই, সেটাই পুরস্কার পাওয়ার জন্য তো জন্য কাজ করি না আসলে। সেটাই তো এটা দারুণ স্মৃতি ছিল। আপনাকে কাছ থেকে দেখে, আপনার কাছ থেকে যে বিষয়টা আমি শিখেছি এবং আমার জীবনে যেটা আমি অ্যাপ্লাই করি, যে রুচিশীল কাজের সাথে থেকো, করলে ভালো কাজ করো, না হলে করার দরকার। আর এটা দারুচিনি দ্বীপের আরেকটা মজার কাহিনী হচ্ছে যে মমো, জাকিয়া বাড়ি মমো একদম আমার হাতে ধরা স্টুডেন্ট, ছোটবেলা থেকে আমার কাছে বড় হয়েছে। মমো এই ছবিতে অভিনয় করে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলো এবং দুর্দান্ত অভিনয় করেছে, ভীষণ ট্যালেন্ট। তো মমো এখানে ও সেরা ইয়ের পুরস্কার, অভিনেত্রী পুরস্কার পেয়েছে একই ছবিতে। সেরা নৃত্য পরিচালক আমি, আর আমার ছাত্রী সেরা অভিনেত্রীর পুরস্কার। সেটা একটা মানে অনেক বড় আনন্দের ব্যাপার। দুজনই আসলে আলাদা আলাদা প্রজন্ম দেখেছেন, আপাতত আলাদা আলাদা প্রজন্মের সাথে কাজও করেছেন, নতুন এখনো করছেন। তো আয়োজনের শেষের দিকে আছি, নতুনদের জন্য দুজনের কাছ থেকেই শুনতে চাই যে আজকের আয়োজনে এসে কেমন লাগলো এবং নতুনদেরকে কি বলবেন। এই তোমার এই রূপকথার গল্প, রূপকথার রাত অনুষ্ঠানটা খুব অসাধারণ, আর নামটা বেশি সুন্দর, চমৎকার অনুষ্ঠানের নামটা খুব ভালো লাগে। আমি দেখেছি, সব দেখিনি বা কিছু কিছু দেখেছি আমি। খুব সুন্দর একটা অনুষ্ঠান। তোমাদের প্রডিউসারকে ধন্যবাদ, সেই জন্য এনটিভিকে ধন্যবাদ। আর এই তো, আর কি বলছিলে? নতুনদেরকে কি বলবেন? নতুন যারা এখন আসছে, কাজ করছে, অসাধারণ ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে কিছু, একটু সিরিয়াস হতে হবে, একটু প্র্যাকটিসেরও ওরা করছে, কিন্তু কাজগুলোকে কাজের মতো করে নিতে হবে। গান গাওয়াটা একটা কাজ, এটা এন্টারটেনমেন্ট তো অবশ্যই, তবে আমি যখন করব তখন এটা আমার কাছে একটা কাজ, সিরিয়াসলি করতে হবে। সৃষ্টি, এটা আমার একটা সৃষ্টি না। তো এত অনুষ্ঠান আমরাও করেছি, বাট একদিনে 4-5টা অনুষ্ঠানও করে এরা পারে কি করে আমি জানি না, নিশ্চয়ই ওরা পারে, কিন্তু এটা আমি বলবো যে এটা ঠিক না একেবারে। তো আয়োজনের শেষটা কিন্তু আপার গানের সুরে করতে চাই। স্যারের কাছ থেকে ছোট্ট করে একটু নতুনদের জন্য কথা শুনবো, তারপরে আপার গানের সুরে বিদায় নেব। তার আগে তোমাকে ধন্যবাদ জানাই যে তোমাকে পেয়েছি, তোমাকে দেখেই ভালো লাগলো যে আমি আমার প্রিয় আবিদা আপার সাথে বসেছি, শিখা আপা আমার প্রিয়। তো ধন্যবাদ জানাবো এনটিভির এই অনুষ্ঠানের প্রযোজক মোস্তফা ভাই, রাজীব ভাই, ওনাদেরকে, এনটিভি কর্তৃপক্ষকে। এনটিভি সবসময় পরিচ্ছন্ন অনুষ্ঠানের দিকে সবসময় ফোকাস করে। আমরা চাই আগামীতে আরো পরিচ্ছন্ন প্রোগ্রাম, শুধু রূপকথার রাত নয়, রূপকথার নাচও চাই, গানও চাই। হ্যাঁ, অনেক ধন্যবাদ দুজন শিল্পীকে। আমি একটু কথায় কথায় বিদায় নিয়ে নিই, আপার কাছে একটা গান শুনতে শুনতে বিদায় নেব, এবং আমি স্যারকে অনুরোধ করব যে একটু তাল মেলাতে। আর আমি একটা গান নির্ধারণ করে দেব, এটা আমার ডিমান্ড। সেটা হচ্ছে হ্যাঁ, আপার খুব পছন্দের, মানে আমার পছন্দের গান তুমি চেয়েছিলে জানতে। আমি একটু বিদায় নিই। প্রিয় দর্শক, আশা করছি আজকের রূপকথার রাত আপনাদের ভালো লেগেছে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। শুভরাত্রি। চলুন বিদায়টা হোক গানের সুরে আজকে। শোন, ওকে আমি কিন্তু অনেক ভালোবাসি,
সেটা কেন আমি জানি না। তোমাকেও যে অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা কেন করি। এত ভালো লাগে তোমাকে, আমি বহুবার ভেবে দেখেছি, তার উত্তর কিছু জানি না। তুমি চেয়েছিলে ওগো জানতে, কেন এত ভালো লাগে তোমাকে, আমি বহুবার ভেবে দেখেছি, তার উত্তর কিছু জানি না। তুমি চেয়েছিলে ওগো জানতে, শুধু জানি তুমি আছো, তাই ভালো লাগে পৃথিবীকে। তুমি আজও ভালোবাসো, তাই ভালোবাসি জীবনকে। ওগো তোমায় ছাড়া এই পৃথিবীকে, এই জীবনকে চাই না আমি, আর কিছু জানি না।